হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে। আজ আমরা দেখব ব্ল্যাক ক্লোভারের পার্ট 32। তো যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম কিভাবে দ্য ডার্ক ট্রায়াড নিজেদের মিশনে সফল হয়ে যায়। ডান্তি আর জেনন ইয়ামিসার আর ক্যাপ্টেন উইলিয়ামসকে কিডন্যাপ করে নেয়, আর ভ্যানেকা লোরোপেচিকাকে। দ্য ডার্ক ট্রায়াডের মিশন হলো ইয়ামিসার আর ক্যাপ্টেন উইলিয়ামসকে কিডন্যাপ করে তাদের ম্যাজিক দিয়ে ট্রি অফ হেল বানানো, যা ওভারওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ডকে কানেক্ট করে দেবে, যাতে সব ভয়ঙ্কর ডিমন আন্ডারওয়ার্ল্ড থেকে এই ওভারওয়ার্ল্ডে চলে আসবে, যেটা তোমরা বুঝতেই পারছো পুরো দুনিয়ার জন্য কতটা ভয়ঙ্কর হবে। আর আস্তা আর ইউনো দুজনেই বেচারা নিজেদের ক্যাপ্টেনদের বাঁচাতে পারে না। আস্তা হঠাৎ হুঁশে ফিরতেই তার সব মনে পড়ে যায়। একাই এত ইনজার্ড হওয়া সত্ত্বেও ও দৌড়াতে দৌড়াতে স্পেড কিংডমের দিকে যেতে শুরু করে ইয়ামিসারকে বাঁচাতে। মানে বুঝতেই পারছো ইয়ামিসার তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তখনই হঠাৎ আস্তা স্ট্যাচু হয়ে যায়, একদমই নড়তে পারে না। আস্তার বুঝেই আসে না এটা কি হচ্ছে, কিন্তু তখনই তার পেছনে নাক্ট চলে আসে, সেই একই লোক যাকে আমরা আগের এপিসোডে ডান্টের ঘরে দেখেছিলাম, যে আস্তাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? ইয়ামিসারকে বাঁচাতে, তার আমাকে দরকার। তোমার বুঝে আসছে না তুমি অনেক উইক, তুমি আর তোমার ডিমন দ্য ডার্ক ট্রায়াডের সামনে কিছুই না। আমি জানি, কিন্তু আমাকে যেতেই হবে। ইয়ামিসারের আমার সাহায্য দরকার। সেটা ঠিক আছে, কিন্তু তুমি এখন তার কোনো সাহায্যই করতে পারবে না। আসলে আমার হিসেবে ওই পাগল লোকটার সাথে যা কিছু হয়েছে সেটা ঠিকই হয়েছে। এটা শুনতেই আস্তার প্রচণ্ড রাগ হয়ে যায়। নাকটের শ্যাডো ম্যাজিক নিজের অ্যান্টি ম্যাজিক সোর্ড দিয়ে খাতাম করে নাকটের দিকে অ্যাটাক করতে ছুটে যায়, কিন্তু তখনই নাকট তাকে নিজের শ্যাডো সিল ম্যাজিক দিয়ে ধরে ফেলে। তোমার বুঝে আসছে না, এবার তুমি কিছুই করতে পারবে না। এটা শুনে আমাদের আস্থা ভাই থাকতে পারে না, সেখানেই কাঁদতে শুরু করে দেয় আর বলে, কাশ আমি এত উইক না হতাম, তোমাকে বাঁচিয়ে নিতাম ইয়ামিসার। ও, তুমি একটু বোকা হলেও ভালো মানুষ, তোমাকে আমার পছন্দ হলো। এবার নাকট নিজের মুখ রিভিল করে, আর এও ইউনোর মতোই দেখতে অনেক সুন্দর, আর এর কাছেও ডিমনের পাওয়ার আছে। এটা দেখে আস্থা একদম শকড হয়ে যায়। আপনি কে? আমি তোমার সিনিয়র ব্ল্যাক বুল স্কোয়াডের ওয়াইস ক্যাপ্টেন নাকট, আর তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর ভাই, এই নাকট ব্ল্যাক বুল স্কোয়াডের ওয়াইস ক্যাপ্টেন, যে এতদিন স্পেড কিংডমে একজন স্পাই হিসেবে থাকছে, আর এর কাছেও ডিমনের পাওয়ার আছে। এটা আস্তাকে বলে, আস্থা আমি তোমাকে হেল্প করতে পারি নিজের ডিমনকে কাবু করতে আর অনেক বেশি স্ট্রং হতে, আর তখন হয়তো তুমি দ্য ডার্ক ট্রায়াডকে টক্কর দিতে পারবে। এবার ভাই আস্থা একদম শকড হয়ে যায়, দেখে যে নাকটের ডিমন তার পাশে উড়ছে, একটা পুতুলের মতো, যে নাকটকে বলে, নাকট এ ছানাটাকে মাফ করো গেমিডেলো, কিন্তু তুমি ওর চেয়েও ছোট। শেষমেশ আপনি এটা কিভাবে করতে পারছেন? আপনি সত্যিই ব্ল্যাক বুল স্কোয়াডের ওয়াইস ক্যাপ্টেন? হ্যাঁ, আর চিন্তা করো না, তুমিও আমার মতোই নিজের ডিমনকে এভাবে কন্ট্রোল করতে পারবে আর নিজের শক্তি প্রচণ্ড বাড়াতে পারবে, যদি তুমি আমার কথা মানো। প্লিজ ওয়াইস ক্যাপ্টেন নাকট, আমাকে হেল্প করুন, আমাকে ইয়ামি স্যারকে বাঁচাতে হবে। চিন্তা করো না, ইয়ামি এখনও কয়েকদিন বেঁচে থাকবে, তুমি এখন গিয়ে আরাম করো, আমরা কাল কথা বলবো। এরপর পরের দিন আমরা দেখি এরা সবাই ইমার্জেন্সি মিটিংয়ের জন্য এসেছে। এরা সবাই খুব রেগে আর দুঃখী, আর শার্লট তো ভাই খুবই, তোমরা বুঝতেই পারছো। তখনই ইউনো বলে, আমাকে মাফ করবেন, আমি এতটা উইক ছিলাম যে আমি ডান থেকে ছুঁতেও পারিনি। যা হয়েছে ঠিকই হয়েছে ওই বোকা ইয়ামির সাথে, ওরই ভুল ছিল যে ও এত উইক ছিল। আমি যাচ্ছি এখান থেকে। থামো জ্যাক, আমরা জানি তুমি একা স্পেড কিংডম গিয়ে ইয়ামিকে বাঁচানোর তৈরি করছো, আর অবভিয়াসলি ভাই, যদিও ক্যাপ্টেন জ্যাক দেখাচ্ছিলেন না যে তার ইয়ামি স্যারের চিন্তা হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার অনেক চিন্তা হচ্ছিল ভাই, কারণ ইয়ামি স্যার তার রাইভাল, তার বন্ধু। ভালো কথা তোমাদের জানা আছে, এটাও জেনে নাও যে আমি তোমাদের সাথে এখানে বসে টাইম নষ্ট করব না। আমি যাচ্ছি, আর সন্ধ্যের মধ্যে ওই গাধাকে বাঁচিয়ে এখানে ফিরিয়ে নিয়ে আসব। থামো জ্যাক। কিন্তু তখনই সেখানে আস্তার সাথে নাকট চলে আসে, যে এই সব ক্যাপ্টেনদের বলে, আপনাদের ঠিকঠাক মিটিং করাও আসে না, শেষমেশ ক্যাপ্টেন হলেন কি করে? এরা সবাই একটু শকড হয়ে যায় হঠাৎ আস্তার সাথে কে এসে গেল দেখে। এরা সবাই নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করে নাকটের উপর অ্যাট্যাক করার জন্য, কিন্তু ভাই তখনই নাকট এদের সবাইকে নিজের শ্যাডো ডিমন দিয়ে ঘিরে ফেলে, আর এর কাছে শুধু একটা না, 4টে ডিমন আছে। ভাই সবাই একদম শকড হয়ে যায়। নাকট এদের সবাইকে বলে, আমি আপনাদের লড়তে আসিনি ক্যাপ্টেন্সরা, আমি এখনও আপনাদের টিমেই আছি, প্লিজ বসে পড়ুন। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনারা সবাই বসে পড়ুন। এই নাকট ব্ল্যাক বুল স্কোয়াডের ওয়াইস ক্যাপ্টেন, এই স্পেড কিংডমে আমাদের সিক্রেট স্পাই হিসেবে কাজ করছে। এটা শুনে এরা সবাই বসে পড়ে, একটু শক্ত হয়। এরপর নাকট এদের সব কিছু জানায়,
কিভাবে দ্য ডার্ক ট্রায়াড ইয়ামি স্যার আর ক্যাপ্টেন উইলিয়ামসকে একটা সিক্রেট রিচুয়ালে স্যাক্রিফাইস করে তাদের পাওয়ার দিয়ে ট্রি অফ হেলের সাহায্যে একটা পোর্টাল খুলতে চলেছে, যা ওভারওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ডকে কানেক্ট করে দেবে, যাতে সব ভয়ঙ্কর ডিমন আন্ডারওয়ার্ল্ড থেকে এই ওভারওয়ার্ল্ডে চলে আসবে, যেটা তোমরা বুঝতেই পারছো পুরো দুনিয়ার জন্য কতটা ভয়ঙ্কর হবে। যার একজন হবে সবচেয়ে শক্তিশালী ডিমন। যদি সে এখানে ওভারওয়ার্ল্ডে চলে আসে তাহলে পুরো দুনিয়া পাক্কা শেষ। তার নাম লুসিফেরো, সেই একজন যে ডানটেকে নিজের একটু পাওয়ার ব্যবহার করতে দেয়। এরপর নাক্ট সবাইকে বলে, এবার আসি আমাদের মেইন প্ল্যানে। দ্য ডার্ক ট্রায়াড আজ থেকে 3 দিন পর ইয়ামি আর উইলিয়ামসকে স্যাক্রিফাইস করে ট্রি অফ হেল বানাবে, যাতে তারা আন্ডারওয়ার্ল্ডের গেট খুলে দেবে। আমাদের তার আগেই দ্য ডার্ক ট্রায়াডকে খতম করে ইয়ামি আর উইলিয়ামসকে বাঁচাতে হবে। আমি নিজের ম্যাজিক দিয়ে কিছু লোককে নিজের সাথে স্পেড কিংডমে নিয়ে যেতে পারি, আর আস্তার যাওয়া জরুরি, কারণ ওই হবে আমাদের মেন হাতিয়ার দ্য ডার্ক ট্রায়াডের বিরুদ্ধে। এতে ভাবার কি আছে, সব ক্যাপ্টেনদের নিয়ে চলো আর কি। কিন্তু তখনই ইউনো বলে, না, আমিও যাব তোমাদের সাথে। কেন? আমরা তোমাকে কেন ফালতু নিয়ে যাব? তুমি একবার আগেই এত সহজে ওই জেননের কাছে হেরে গিয়েছিলে। জ্যাক ঠিকই বলছে ইউনো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখানে ক্লোভার কিংডমে থেকে ক্লোভার কিংডমের দেখাশোনা করো, কারণ সত্যি এবার আমাদের যে শত্রু তারা আই অফ দ্য ডার্ক সান থেকেও অনেক গুণ বেশি ভয়ঙ্কর। কিন্তু তখনই ইউনো বলে, আমি জানি, কিন্তু আমার সেখানে যাওয়া জরুরি, কারণ সেখানে আমার লোকদের আমার দরকার। আর তখন ইউনো এদের সবাইকে বলে, আমাকে স্পেড কিংডমের লোকদের সাহায্যের জন্য সেখানে যেতেই হবে, কারণ আমি স্পেড কিংডমের প্রিন্স। এটা শুনে এরা সবাই একদম শকড হয়ে যায়। দ্য ডার্ক ট্রায়াড যতটাই স্ট্রং হোক না কেন, আমি তবুও তাদের সাথে লড়ব, কারণ তারা শুধু আমার মা বাবাকেই আমার থেকে ছিনিয়ে নেয়নি, আমার কিংডমের লোকদের এত বছর ধরে দুঃখ দিয়েছে, বরং আমার সামনেই সেই লোকটাকে কিডন্যাপ করে নিয়েছে যাকে আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি। আর আমি কিছুই করতে পারিনি। আমি স্পেড কিংডমে যাব, সেখানে দ্য ডার্ক ট্রায়াডের সাথে লড়তে। আপনারা আমাকে সাথে নিয়ে যান বা না নিয়ে যান, কারণ আমি নিজের সাথে এই প্রমিস করেছি যে আমি নিজে দ্য ডার্ক ট্রায়াডের মেম্বার জেননকে নিজের হাতে মারব। এটা শুনে এবার এদের মধ্যে কেউই আর তাকে মানা করতে পারত না ভাই। আর ইউনো প্রথমবার এতটা রেগে যায়। এক মিনিট, তুমি স্পেড কিংডমের প্রিন্স ইউনো? ঠিক আছে তাহলে, তো মন দিয়ে শুনুন আপনারা সবাই। আজ থেকে ঠিক 3 দিন পর সকাল সকাল আমরা কয়েকজন গিনে চুনে লোক স্পেড কিংডম যাব আর দ্য ডার্ক ট্রায়াডকে মাটিতে মিশিয়ে দেব। এরপর আমরা দেখি নোয়েল যে হঠাৎ হুশে ফিরতেই দেখে তার সামনে আই অফ দ্য ডার্ক সানের মেম্বার প্যাট্রি, ভেটো, রায়া আর ফানা দাঁড়িয়ে আছে ভাই। আর এরা এখানে হার্ট কিংডম আর স্পেড কিংডমের মাঝের স্ট্রং ম্যাজিক রিজনে থাকছিল, আর এই জায়গার নাম এরা রেখেছে এলিসিয়া। আসলে গতকাল এরা সবাই মিলে ভানিকার ডার্ক ডিসাইপেলের বোমাগুলো কোনোভাবে থামিয়ে হাজার হাজার মানুষকে বাঁচিয়েছিল, কিন্তু নিজেরাও অনেক ইনজয়েড হয়ে গিয়েছিল। তখনই সেখানে মেগিকিউলার ডেমন প্রেজেন্স সেন্স করে তারা সেখানে পৌঁছে যায়, যারা এদের বাঁচিয়ে নিজেদের সাথে এখানে নিয়ে এসে পুরোপুরি হিল করে দেয়। তখনই এরা দেখে সেখানে দুটো বাচ্চাও আছে, যারা লাইট আর কুইন টেটিয়ার বাচ্চা, যাদের দেখে নেরো খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই নোয়েল প্যাট্রিকে বলে তারা যেন এদের সাহায্য করে অনেক বেশি স্ট্রং হতে, যাতে নোয়েল ভানিকা আর মেগিকিউলাকে হারিয়ে লরোপেচিকাকে বাঁচাতে পারে। এতে প্যাট্রি বলে, চিন্তা করো না, আমরা শুধু তোমাদের এলফসের সিক্রেট ম্যাজিক দিয়ে সুপার স্ট্রং বানিয়েই দেব, সাথে সাথে আমরাও তোমার সাহায্য করব ওই ডেমনদের হারাতে, কারণ আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার এর চেয়ে ভালো সুযোগ আর মিলবে না। তখনই আমরা দেখি গাজাজ উইজার্ড কিংকে কল করে দেয় আর সব কিছু জানিয়ে দেয়, আর উইজার্ড কিং তাকে জানিয়ে দেন আজ থেকে ঠিক 3 দিন পর এরা সবাই মিলে স্পেড কিংডমে অ্যাটাক করবে। আর ভাই গাজা এরও মাথা একদম খারাপ হয়ে যায়, কারণ ও লরোপেচিকাকে অনেক ভালোবাসে, আর লরোপেচিকাও এখন স্পেড কিংডমের কবজায়। এরপর আমরা দেখি এই লোকদের যাদের প্রথমে বিশ্বাসই হয় না যে নাক্ট এদের সবার ভাইস ক্যাপ্টেন। কিন্তু তখনই আমরা দেখি নাক্ট এদের বলে, তোমাদের লজ্জা লাগছে না? তোমরা এতটা উইক যে একজন লোকের থেকে নিজের ক্যাপ্টেনকে বাঁচাতে পারলে না? কিন্তু যখনই আমি বলবো শুধু আমার কথা শুনবে। আমি এমনিতে তোমাদের মতো উইক আর ফালতু লোকেদের সাথে কথাই বলি না, কিন্তু যেহেতু আমি তোমাদের ভাইস ক্যাপ্টেন তাই তোমাদের বলে দিই, আজ থেকে ঠিক 3 দিন পর আমরা স্পেড কিংডম গিয়ে দ্য ডার্ক ট্রায়াডের উপর অ্যাটাক করতে চলেছি। যদি তোমাদের মধ্যে সত্যি একটুও লজ্জা থাকে আর ইয়ামিকে বাঁচাতে চাও, তাহলে তোমাদের হাতে শুধু 3 দিন আছে, যতটা পারো স্ট্রং হয়ে যাও। আর যদিও নাক্টের তরিকা একটু রড ছিল, কিন্তু এটা এদের সবাইকে প্রচণ্ড মোটিভেট করে দেয় আরও স্ট্রং হতে। আর তোমরা বুঝতে পারছো তো ভাই, মেন ফাইটের কতটা বড় বিল্ড আপ হচ্ছে। এদিক থেকে আস্তা, ইউনো, নাক্ট এরা সবাই, আর এদিকে এরা সবাই যারা অনেক বেশি স্ট্রং হতে চলেছে, আর সাথে সাথে দ্য ডার্ক ট্রায়াডও ভাই, খুব বড় লড়াই হতে চলেছে। এরপর আমরা দেখি নাক্ট আস্তাকে নিজের সাথে এই ভাঙা বাড়িতে নিয়ে আসে, যেটা আসলে তারই বাড়ি ছিল।
এরপর সে আস্তাকে নিজের ম্যাজিক দিয়ে এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে, যেখানে একটা খুব বড় রিং আর অনেক লোকের স্কাল ছিল। আস্তা, মন দিয়ে শোনো, আমি তোমাকে যা বলতে চলেছি। আমি আজ থেকে 2 দিনের মধ্যে তোমাকে অনেক গুণ বেশি স্ট্রং বানাতে পারি, কিন্তু শেষমেশ সব কিছু তোমার উপরই নির্ভর করবে। তুমি আজ অবধি নিজের ডেমনের শুধু একটু পাওয়ারই ব্যবহার করতে পারছিলে, যতটা সে তোমাকে দিচ্ছিল। কিন্তু আজ যদি তুমি তোমার টেস্টে পাশ করে যাও, তাহলে তুমি যতটা মন চাইবে, যতক্ষণ মন চাইবে, তোমার ডেভিলের পাওয়ার ব্যবহার করতে পারবে। আপনি কি কোনো ফরবিডেন ম্যাজিক করতে চলেছেন ভাইস ক্যাপ্টেন? হ্যাঁ, এবার এদিকে এসো। আর আস্তা যেই স্টেজে পা রাখে ভাই, তার সামনে তার গ্রিম ভল্টের ভেতরের ডেমন বাইরে বেরিয়ে আসে। আর যেহেতু আস্তার ডান হাত তাদের ডিল অনুযায়ী এই ডেমনেরই হয়ে গিয়েছিল, তাই আস্তার ডান হাতও গায়েব হয়ে যায়। এই ডেমন আস্তাকে বলে, আমি ভেবেছিলাম ধীরে ধীরে তোমার পুরো শরীরকে নিজের বানিয়ে আমি আজাদ হয়ে যাব, কিন্তু তুমি তো নিজেই আমাকে আজাদ করে দিলে। আস্তা, তোমাকে শুধু তোমার ডিমানকে হারাতে হবে, আর যদি তুমি তোমার ডিমানকে হারিয়ে দাও, তাহলে আমার ফরবিডেন ম্যাজিক দিয়ে তুমি একে সব সময়ের জন্য নিজের গোলাম বানাতে পারবে, আর এই তাকে বাধ্য হয়ে তোমার যা মন চায় তাই করতে হবে, যার পর এর পুরো পাওয়ার তোমার হয়ে যাবে। তাই তোমাকে শুধু একে হারাতে হবে, কিন্তু হ্যাঁ, যদি তুমি একে হারাতে না পারো, তাহলে ওই সব স্কালে তোমারও একটা স্কাল যোগ হয়ে যাবে। এ আমাকে কিভাবে হারাতে পারে, যখন আমার অ্যান্টি ম্যাজিক ছাড়া এর কিছুই নেই? কিন্তু তখনই আস্তা বলে, ডিমান, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো। আমি আজ সত্যিই যা কিছু, তাতে সবচেয়ে বড় হাত তোমারই। এই কারণে থ্যাংক ইউ ডিমান। চুপ থাকো, তোমার হয়তো বুঝে আসছে না, আমি একটা ডিমন, কোনো মানুষ না। এবার ভয় পাও আমাকে। কিন্তু আমি কেন ভয় পাবো ভাই? তুমি তো আমার চেয়েও ছোট ইয়ার। বোকা, তোমার হয়তো বুঝে আসছে না, তুমি মরতে চলেছ। তখনই এই ডিমন আস্তার ওপর নিজের অ্যান্টি ম্যাজিক সোয়ার্ড দিয়ে অ্যাটাক করতে শুরু করে। থামো, আমি তোমার সাথে লড়তে চাই না ডিমান। তুমি চুপচাপ মরো। আর এই ডিমন এক নাগাড়ে আস্তার ওপর অ্যাটাক করছিল, আর আস্তা সেগুলো ডজ করছিল। কি করছো তুমি আস্তা? তুমি কি ভুলে গেছো তোমাকে ইয়ামিকে বাঁচাতে হবে? যদি তুমি এভাবে ডজ করতে থাকো, তাহলে এই ডিমান তোমাকে এখানেই খতম করে দেবে। না, আমি জানি এই ডিমান আমাকে মারবে না। আমি সেন্স করতে পারছি এর ভেতরে ভালোত্ব আছে। তুমি পাগল নাকি? আমি একটা ডিমান। হ্যাঁ, আমি জানি, কিন্তু সব ডিমান যে খারাপ হয় এটা তো জরুরি না। এটা শুনতেই এই ডিমানের কারো একজনের কথা মনে পড়ে যায়, যে আর কেউ না, আমাদের আস্তা ভাইয়ের মা। এরপর আমরা এই ডিমানের অতীত দেখি। অনেক বছর আগে এও ডিমানদের দুনিয়া আন্ডারওয়ার্ল্ডে জন্মেছিল, আর এর কাছেও আস্তার মতোই বিন্দু পরিমাণ কোনো ম্যাজিক ছিল না। আর এ ছিল পুরো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে উইক ডিমান, যার কারণে সব ডিমান একে অনেক পরেশান করত, মারত। আর এটা মেনে নিয়েছিল এখন সারা জীবন এভাবেই থাকতে হবে যতক্ষণ না এ মরে যাচ্ছে। কিন্তু একদিন একটা ডিমান মজা করে করে একে সেই ব্যারিয়ারের কাছে ছুড়ে দেয়, যেটা আন্ডারওয়ার্ল্ড আর ওভারওয়ার্ল্ডের রাস্তা বন্ধ করে রেখেছিল, যেটা দ্য ডার্ক ট্রায়াড রিফেল থেকে খুলতে চায়। আর যেহেতু এই ডিমানের কাছে বিন্দু পরিমাণ কোনো ডিমান পাওয়ার ছিল না, তাই ব্যারিয়ার একে থামাতে পারেনি। আর এই ডিমান এখানে ওপরে মানুষদের দুনিয়া মানে ওভারওয়ার্ল্ডে চলে আসে। সবাই একে ডিমান বলে বলে মারত, আর কোনো রকমে এ নিজের প্রাণ বাঁচিয়ে সবার থেকে পালাচ্ছিল। একদিনে অনেক বেশি ইনজর্ড হয়ে গিয়েছিল, আর নিজের জীবনকে অভিশাপ দিচ্ছিল। কিন্তু তখনই একে আস্তার মা দেখে নেন, যে একে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসেন। আর যখন সে হুঁশে আসে, তখন আস্তার মা তাকে বলেন, ওহো, তাহলে তুমি হুঁশে এলে। আমার নাম রিচিতা, তোমার নাম কি বাচ্চা? তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? ভয়? আমি কেন ভয় পাবো? তুমি তো এতটা ছোট। কিন্তু আমি একটা ডিমান। হ্যাঁ, আমি জানি, কিন্তু সব ডিমানই তো খারাপ হয় না, তাই না? আসলে রিচিতার ওপর একটা ভীষণ ভয়ঙ্কর কার্স ছিল, যে কেউ, চায় সে মানুষ হোক বা জানোয়ার, যদি তার খুব কাছে চলে আসে, তাহলে রিচিতার বডি নিজে থেকেই তার পুরো ম্যাজিক আর লাইফ এনার্জি চুষে নেয়, আর সে তক্ষুনি মারা যায়। এই কারণে রিচিতা একটা বিশাল জঙ্গলের মাঝখানে একা একটা খুব লোনলি জীবন যাপন করছিলেন। কারোর সাথেই কথা বলার ছিল না। এই কারণেই রিচিতা আস্তাকে ওই চার্চের সামনে ছেড়ে গিয়েছিলেন, যাতে আস্তা একটা ভালো জীবন পাতে পারে। আর এই কারণেই রিচিতা এই ডিমনের সাথে দেখা হয়ে ভীষণ খুশি হয়ে যান, আর একে অ্যাডপ্ট করে নেন, কারণ এর কাছে ম্যাজিক নেই। আর যেহেতু একটা ডিমন, তাই রিচিতা তার ভেতর থেকে তার লাইফ এনার্জি চুষতে পারেননি। আর এই ডিমনই হয়তো পুরো দুনিয়ায় একমাত্র ছিল যে রিচিতার এত কাছে আসতে পারত, তার সাথে কথা বলতে পারত। আর রিচিতাই লিবেকে তার নাম দেন, যেটা হয় লিবে। রিচিতা লিবেকে নিজের বাচ্চার মতোই ভালোবাসতেন, আর এরা একসাথে অনেক মজা করত। অনেক বছর কেটে যায়, আর লিবেও নিজের মাকে মেনে নেয়। আর লিবে এতটাই সুখী জীবন কাটাচ্ছিল, যা হয়তো এ কখনো ভাবেওনি। দুজন এভাবেই একে অপরের সাথে ঠিক মা ছেলের মতো থাকত, আর অনেক খুশি ছিল।
কিন্তু একদিন হঠাৎ লিবের শরীর থেকে সবচেয়ে শক্তিশালী ডিমন লুসিফেরও বেরিয়ে আসে। আর যেহেতু লিবে একটা ডিমন ছিল, তাই লুসিফেরও তাকে জ্যাগ্রেদের মতোই নিজের ডিমন ম্যাজিক দিয়ে কন্ট্রোল করতে শুরু করে। আর লুসিফেরোর প্ল্যান ছিল লিবেকে কন্ট্রোল করে নিজেকে এখানে ওভারওয়ার্ল্ডে নিয়ে আসা। কিন্তু রিচিতা আবার নিজের বাচ্চাকে হারাতে চাননি। তিনি লুসিফেরোকে ধরে ফেলেন আর জোরে জোরে চিৎকার করতে থাকেন যে সে যাতে লিবেকে ছেড়ে দেয়। কিন্তু তখনই লুসিফেরো তার বুকের মাঝখান দিয়ে নিজের হাত বের করে দেয় আর রিচিতাকে ভীষণ এনজয়েড করে দেয়। আর বেচারা লিবে কিছুই করতে পারে না। রিচিতার বুঝে আসছিল না তিনি কি করবেন, শেষমেশ কিভাবে বাঁচাবেন নিজের দ্বিতীয় সন্তানকে। কিন্তু তখনই লিবের জন্য তার যে এতটা প্রেম ছিল সেটা তার কার্সকে প্রচণ্ড বাড়িয়ে দেয়। আর রিচিতা লুসিফেরোর ডিমন ম্যাজিককে নিজের বডির ভেতরে অবজর্ভ করতে শুরু করে দেন। যেহেতু লুসিফেরো আসলে পুরোপুরি এসেছিল না, বরং নিজের একটু ডিমন ম্যাজিক দিয়ে লিবেকে কন্ট্রোল করছিল, রিচিতা তার সবটুকু ডিমন ম্যাজিকই অবজর্ভ করে নেন আর লুসিফেরো গায়েব হয়ে যায়। এর বিশ্বাসই হয় না যে একজন মানুষ একে থামিয়ে দিল। কিন্তু রিচিতা জানতেন তার হাতে এখন আর বেশি সময় নেই, আর লুসিফেরও হয়তো আবার লিবেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আর তখন লিবেকে বাঁচানোর জন্য তিনি আর থাকবেন না। এই কারণে রিচিতা নিজের সিলিং ম্যাজিক ব্যবহার করে লিবেকে সেই 5 লিভ গ্রিমোয়ারে সিল করে দেন, যেটা কয়েকদিন আগেই পেয়েছিলেন। কিন্তু লিবেকে এই 5 লিভ গ্রিমোয়ারে সিল করার আগে লিবেকে রিচিতা শেষবারের মতো বলেন, তো লিবে, আমি তোমাকে ছেলের মতোই ভালোবাসি। আমি জানি তুমি দুঃখ পাবে, কিন্তু আমাকে এটা করতেই হবে। তুমি সব সময় আমার প্রিয় সন্তান থাকবে লিবে। আর যাতে লুসিফেরো আবার লিবেকে কন্ট্রোল না করতে পারে, তাই লিবেকে রিচিতা তার 5 লিভ গ্রিমোয়ারে সিল করে দেন আর সেখানেই মারা যান। লিবে সে গ্রিমোয়ারের ভেতরে অনেক বছর ধরে বন্দী থাকে, যেখানে সে কারো সাথে কথাও বলতে পারে না, মরতেও পারে না, কিছুই করতে পারে না, শুধু একটা জিনিস ছাড়া, রিচিতার মৃত্যুর জন্য লুসিফেরোকে ঘৃণা করা আর তাকে অভিশাপ দেওয়া। আর এতগুলো বছর ধরে লিবের ভেতরে যে লুসিফেরোর জন্য ঘৃণা আর রাগ ছিল, সেটাই লিবের ভিতরে একটা নতুন ডিমন ম্যাজিক জাগিয়ে দেয়, যেটা হয় অ্যান্টি ম্যাজিক। আর লিবের ভিতরে যেই অ্যান্টি ম্যাজিক এসেছিল, সেটা লুসিফেরোর বিরুদ্ধে তার ঘৃণা আর রাগের কারণেই এসেছিল। আর লিবে সেই 5 লিভ গ্রিমোয়ারের ভেতরে ততক্ষণ বন্দী থাকে যতক্ষণ না কপাল লিবেকে রিচিতার ছেলে আস্তার সাথে মিলিয়ে দেয়। আর এই কারণেই লিবে আস্তার বডি চায়, যাতে সে নিজে লুসিফেরোকে মেরে রিচিতার বদলা নিতে পারে, কারণ তখন তার জানা ছিল না যে আস্তা আসলে রিচিতার ছেলেই। আস্তা লিবেকে বলে, ডিমন, আমি জানি তুমি লুসিফেরোকে অনেক ঘৃণা করো আর তার থেকে বদলা নিতে চাও। আমি তোমার সাহায্য করতে পারি, চুপ থাকো। আর এই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর আসল সমস্যা এটাই ছিল যে লিবের অ্যান্টি ম্যাজিক অনেক ওপি পাওয়ার, কিন্তু আস্তার কাছে কোনো ম্যাজিকই ছিল না। তাই লিবের অ্যান্টি ম্যাজিক আস্তার সামনে কোনো কাজেরই ছিল না। আর তার সোর্ড অ্যাটাকে আস্তা নিজের কি ব্যবহার করে বারবার বেঁচে যাচ্ছিল। আর আস্তা যতই ফাস্ট আর স্ট্রং হোক না কেন, লিবের অ্যান্টি ম্যাজিক ছাড়া একটা ডিমনকেও ঘন্টা হারাতে পারবে না। আর লিবেও বেচারা চাইলেও আস্তা ছাড়া আর কারো কাছে যেতে পারত না, কারণ পুরো দুনিয়ায় শুধু আস্তাই এমন একজন যার কাছে সত্যিই কোনো ম্যাজিক নেই। এই কারণেই এই পুরো দুনিয়ায় শুধু আস্তাই একমাত্র মানুষ যে লিবের অ্যান্টি ম্যাজিক ব্যবহার করতে পারে। দুজন একে অপরের সাথে লড়ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই জানত একে অপরের ছাড়া দুজনেই কিছুই না। আস্তা ইয়ামি স্যারের শট ব্যবহার করছিল আর লিবের সব অ্যাটাক থেকে বাঁচছিল। কিন্তু লিবেও যদিও আস্তার উপর অ্যাটাক করছিল, ভেতরে ভেতরে আস্তাকে মারতে চাইছিল না, কারণ লিবের দিল অনেক পরিষ্কার। তোমার বুঝে আসছে না, তুমি আমার ছাড়া কিছুই না। কিন্তু তখনই আস্তা হাসতে শুরু করে আর বলে, ওই ডিমন, যদি তোমার সত্যিই মনে হয় আমি আজ যা কিছু তা শুধুই তোমার কারণে, তাহলে তুমি ভুল। আর আস্তা সেই সব টেকনিক ব্যবহার করতে শুরু করে যা আজ পর্যন্ত সে নিজের সব ফাইটে শিখেছে। আস্তা সেই এক্সপিরিয়েন্স ব্যবহার করছিল যেটা সে তার এত সব লড়াইয়ে গেইন করেছে। লিবের বিশ্বাসই হয় না যে আস্তার কাছে তার অ্যান্টি ম্যাজিক না থাকা সত্ত্বেও আস্তা একটুও ভয় পাচ্ছে না আর এক নাগাড়ে তার দিকে এগিয়ে যাচ্ছে। তখনই আস্তা বলে, যদি আমি তোমার পাওয়ার ছাড়া কিছুই না, তাহলে ডিমন তুমিও আমার ছাড়া খুশিই না। আর ভাই, আস্তা লিবেকে কোনো ম্যাজিক ছাড়াই হারিয়ে দেয়, আর লিবে সেখানেই নিচে পড়ে হেরে যায়, যার কারণে নাকতের ফরবিডেন ম্যাজিক অ্যাক্টিভেট হয়ে যায় আর লিবে এই চেনে বাধা পড়ে যায়। এরপর নাক আস্তাকে বলে, খুব ভালো আস্তা, তুমি এই ডিমনকে হারিয়ে দিয়েছ, এবার তুমি একে যা অর্ডার দেবে তাকে সেটা মানতেই হবে। এবার আস্তা এই ডিমনকে অর্ডার দাও আর একে সব সময়ের জন্য নিজের গোলাম বানাও আর এর পাওয়ার এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রচণ্ড স্ট্রং হয়ে যাও। কিন্তু তখনই আস্তা বলে, না, আমি আজ যা কিছু, আজ যতটা স্ট্রং, আমার কাছে যা কিছু আছে সব কিছু এই এর ছাড়া আমি করতে পারতাম না। আমার উপর এই ডিমনের একটা অনেক বড় এহসান আছে, আমি চাইলেও এই ডিমনকে নিজের চাকর বানাতে পারবো না। আস্তা, তোমার জানা আছে তো তুমি এখানে একটা ডিমনের কথা বলছো? হ্যাঁ,
কিন্তু আমি এটাও জানি যে এই ডিমন এতটা খারাপ না। আর জানি না কেন, কিন্তু আমার এই ডিমনের সাথে অনেক আপনাপন মনে হয়, ঠিক যেমন আমার ইউনোর সাথে হয়। এই কারণেই আমি তোমাকে আমার চাকর না, আমার বন্ধু বানাতে চাই। ডিমন, প্লিজ আমাকে সাহায্য করো দ্য ডার্ক ট্রায়াডকে থামাতে, আর আমি তোমার সাহায্য করব তোমার বদলা নিতে। এবার লিবে বুঝে যায় আস্থা সত্যিই রিচিতার ছেলে, আর লিবে সেখানেই হাসতে শুরু করে। আচ্ছা হ্যাঁ, তোমার নাম কি যাই হোক? আমার নাম লিবে। আর ভাই, এই দুজন একসাথে একটা সার্ভেন্ট আর মালিকের না, বরং বন্ধুত্বের কন্ট্রাক্ট বানিয়ে নেয়, যা আজ পর্যন্ত কেউই বানায়নি। আর নাখতের বিশ্বাসই হয় না আস্থা কতটা ভালো মানুষ ভাই। এবার এই দুজন তৈরি হয় দ্য ডার্ক ট্রায়েড, সব ডিমন, বিশেষ করে লুসিফেরোকে মিটিয়ে নিজের মায়ের বদলা নিয়ে পুরো দুনিয়াকে বাঁচাতে। আস্থা, যে একটা ম্যাজিকলেস ছেলে ছিল, যার কাছে কোনো ম্যাজিক ছিল না, শুধু একটা স্বপ্ন ছিল, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান দ্য উইজার্ড কিং হওয়ার। সে আজ নিজের স্বপ্নের আরও একটা কদম কাছে পৌঁছে গেছে। এবার কি আস্থা দ্য ডার্ক ট্রায়াড আর সেই সব ডিমনকে হারাতে পারবে যাদের হারানো প্রায় অসম্ভব, আর হতে পারবে পরবর্তী উইজার্ড কিং? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। অ্যান্ড এখানেই এই পার্ট শেষ হয়। অ্যান্ড তোমরা আমাকে একটা অ্যানিমে সাজেস্ট করো যেটার এক্সপ্লেইন তোমরা দেখতে চাও, আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমরা আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা করব। ধন্যবাদ।